দেখি এদিকে সবাই তাকাবেন, তাকালে হাসতে হবে। মা মা এই যে বিয়ে বাড়ি যাওয়ার জন্য সাজগোজ দিয়ে রেডি হয়েছি। তো চুলটা একটু ভেজে আছে, চুলটা একটু বাঁধবো আর একটু লিপস্টিক পরে নেব। শাড়িটা পরেছি তো তো এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু নিজের ক্যামেরা নিজেই করি তো আমাকে এইভাবে দেখাতে হয়। এগুলো হচ্ছে কাঁথা স্টিচ শাড়ি, আর গ্রামের বিয়ে তো একটু গায়ে মাথায় কাপড় দিতেই হবে, তো সেই জন্যে 4টে প্লিটের শাড়ি পরেছি। তো তারপরে লিপস্টিক পরে আবার দেখাচ্ছি আমার লুকটা। গাড়িতে চেপে একদম রেডি হয়ে গেছি। তো গাড়ির ভিতরে ছোট্ট করে একটু ক্যামেরা করে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে পাশে আমার শাশুড়ি মা বসে। বিয়ে বাড়ি মানেই কত আত্মীয় স্বজন লোকজন এর সমাগম। এই ব্লগটা শ্যুট করতে আমার 3 দিন সময় লেগেছিল। প্রথম দিন ছিল আমাদের বিবাহবার্ষিকী। তো অনেকে এগুলো সব আমাদের নিজেদের, একটু কেনাকাটা বাকি ছিল। তো আমাদের এখানে ম্যাক্স আছে, ম্যাক্সে চলে গিয়েছিলাম একটু কেনাকাটা করব বলে। অনেক কিছুই কেনার ছিল, প্লাস তার সঙ্গে গিফটটাও কেনার ব্যাপার ছিল। তো ম্যাক্সে গিয়ে কেনাকাটাটা করে নিলাম। বিবাহবার্ষিকীর দিনে ছোট্ট একটা সারপ্রাইজ আমার ছোট্ট ছোট্ট ভাইরা দিল, যারা আমাদের নিচে রেন্টে থাকে। তো আমাকে মানে ঘুম থেকে তুলিয়ে বলে, দিদি কেক কাটতে হবে। আমি বললাম কী উপলক্ষে? বলে আরে আসুন তো। তো হাজব্যান্ড আমি দুজনেই মানে কেকটা কাটলাম রাত্রি ঠিক 12টার সময়। তো যাই হোক ছোট্ট খুশি হলো, সেটা খুশি। সব কিছু সেরে শহরের সব কিছু কাজ সামলে আমরা রওনা দিলাম সেই বিয়েবাড়ির উদ্দেশ্যে। সেটা বিয়েটা ছিল আমার গ্রামে, আমার এক ননদের ছেলের। তো প্রচণ্ড ঠান্ডা, এই যে রাস্তায় দেখুন কোনো কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এখান থেকে গিয়েছি খুব সকালে, সেটা 8:30 থেকে 9টার মধ্যে আর্লি। তো যেতে যেতে আমাদের তো শহর ক্রস করতে গেলে ভাগীরথী নদীর উপরে ব্রিজ পড়ে, একটা না দুটো ব্রিজ পড়ে। তো ব্রিজ ক্রস করতে হবে। তো ব্রিজের উপরে প্রচুর র্যাশ, তো সেই জন্যই আস্তে আস্তে যাচ্ছি। আর আপনারা লক্ষ্য করবেন প্রত্যেকটা গাড়ির হেডলাইট জ্বলছে। কেন? এত কুয়াশা, এত ফগ, কিচ্ছু দেখা যাচ্ছে না আশপাশ। তো ঠান্ডার মধ্যে যাই হোক কিছু কিছু জিনিস ইচ্ছের বিরুদ্ধে হলেও করতে হয়, আপনারাও প্রত্যেকে এটা জানেন। তো আমাদেরও গাড়িও চলতে থাক, পৌঁছে আবার তো মানে কিছুক্ষণ পরে রেস্ট পাবো। তো ব্রিজটা ক্রস করে নিই। আর এই যে দেখেছেন গাড়িগুলোর কি অবস্থা। ঠান্ডাতে একটু কষ্ট হচ্ছে তাই, কিন্তু মনে মনে আনন্দও হচ্ছে। বিয়েবাড়ি বললে কার না মজা লাগে বলুন। তো কিছু করার নেই। তো আমাদের তো সিজন, এইভাবে আমাদেরকে চলতে হবে। আবার শীত চলে গেলে তখন মনে হবে বাপরে কি প্যাচে গরম চলে এলো, তাই না? তো এইভাবেই চলতে থাকি। আর দেখেছেন গাড়িগুলো কিভাবে লাইট জ্বলছে। যদিও আমি একটা কথা বারবারই রিপিট করছি, আর আমাদের এই রাস্তায় প্রচুর ডাম্পার, মানে ওভারলোডেড ডাম্পার আসে, যেগুলো আপনার বালি নিয়ে ময়ূরাক্ষী না অজয় নদী থেকে জানি না বালি যেগুলো তোলে, বালির ডাম্পারগুলো আসে। তো কমপ্লিট এটা আমাদের মানে বহরমপুর শহরের ব্রিজ ক্রস করেই যাচ্ছি। গাড়ি কোনো মতেই ওভারটেক করতে পারছে না, এক তো ফগে কিছু দেখতে পাচ্ছে না, আর উপরন্ত রাস্তায় প্রচুর র্যাশ আছে। তো হাজব্যান্ডের সঙ্গে বিভিন্ন রকম গল্প গুজব করছি যে এটা করতে হবে সেটা করতে হবে। আর কি আবহাওয়া, আজকে যদি বাইকে যেতাম তাহলে আমরা মরেই যেতাম। মানে সিচুয়েশানটা ছিল এই রকমই, যে এত কুয়াশার মধ্যে গাড়িতে গেলে কী হয় বলুন তো, হাওয়াটা লাগে না। তো টুকটুক করে আমার চেহারাটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনারাও ডেলি আমার চেহারা দেখেন তো না, অন্ধের মতো ভিডিও না, একটু ফেস সমেত ভিডিওটা করেই নিই। তার সঙ্গে বরকেও দেখালাম, বর তো ড্রাইভে ব্যস্ত। ও ড্রাইভের সময় প্রচুর মানে কেয়ারফুলি ড্রাইভ করে, কোনো দিকে তাকায় না, যে এত সুন্দর চালিয়ে যায়। কেউ কি প্রত্যেকেই জানেন লাইফটা তো সেফটি। গাড়িগুলো সাই করে মানে পাশ দিয়ে ক্রস করছে। আর আমাদের দিকে দেখবেন আরেকটা বেশি যায়, যেগুলো হচ্ছে ইললিগালি খড়ের গাড়ি। তো তার পিছনে যদি আপনি পড়েন তো আপনার গাড়ির ছাল চামড়া উঠে যাবে। কেন এত ওভারলোডেড গাড়ি হয় বলে বোঝানো যাবে না। তো এই যে আমি বলছি, বরকে বলছি একটু আসতে চলো, যে বাইকের এরা একটু ওভারটেক করে নেক, ওরা মানে টেনশন করছে। আর এই যে
টুকটুক টুকটুক করে। তো পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গাড়িতে কিছুটা পেট্রোল নিয়ে নিলাম, কেন পেট্রোলটা নেওয়ার দরকার ছিল। দিয়ে আমরা দেখুন একটা লোকাল রোড ধরে নিলাম। এত রাস্তায় র্যাশ, যেটা 1.5 ঘন্টা 2 ঘন্টার রাস্তা সেটা অলরেডি 3 ঘন্টা হয়ে গেছে। তো আমরা একদম গ্রামের মেঠো পথটা ধরে নিলাম। দেখুন কি অপরূপ সৌন্দর্য। আমাদের এইদিকে তো সর্ষে, এখন তো সর্ষের সিজন, এরপরে সর্ষের সিজন চলে গেলে গমের সিজন আসবে। তো একদম গ্রামের রাস্তাটা ধরে নিয়েছি। তো এই রাস্তাটা ভীষণ সরু, আর এই যে অপোজিট থেকে একটা গাড়ি আসছে, আমার বরকে তাই বলছি। সকালবেলায় দুজনে বসে চা খাওয়া শুরু করে দিয়েছি। আমার তো খাওয়া হয়ে গিয়েছে, হাজব্যান্ড খাচ্ছে, আর সুখের দুঃখের গল্প করছি। 21 বছর কত ঝগড়া, কত আনন্দ, কত মজা করে কমপ্লিট করলাম। একদম আপনারা প্রত্যেকেই প্রে করবেন আমাদের জন্য, আমরা যেন আরো 50 বছর এইভাবে একসাথে পথ চলতে পারি। তুমি কিছু বলতে চাও আমার দর্শকদের উদ্দেশ্যে? Pray for us. ভালো করে বলো, ভালো করে বলো। Pray for us. এই যে দেখছেন কি অবস্থা রান্নাঘরে। রাত্রিবেলায় কিছু গোছগাছ করে রাখিনি, দিয়ে এই অবস্থা। এখন এগুলো গুছিয়ে নিই, দিয়ে রান্নাবান্না শুরু করব। আজকে রান্নাটা একটু হেভি হবে। আজকের রান্নাবান্নাটা একটু অন্যরকম হবে। এই যে আলুগুলোকে মানে সেদ্ধ করে রেখে দিয়েছি, একটু আলুর দম করব, আর পোলাও হবে। তো পুরোটাই আপনাদেরকে দেখাবো। তো আলুর এবার মশলাটা করে নিই, আমি কিভাবে আলুর দম বানাই সেটাও আপনাদেরকে দেখাবো। নিচ দিয়ে জল পড়ছিল বলে এটাকে কড়াইয়ের উপরে রেখে দিয়েছি। তো গ্যাসটা অন করে দিলাম। আলুর দমের জন্য আমি প্রথমে বাদামগুলোই ভেজে নেব। তো এই যে পেঁয়াজগুলোও দিয়ে দিলাম, পেঁয়াজগুলোও ভেজে নিই। টমেটোটা তো ভেজে তুলে নিলাম। তো এর মধ্যে এবার আলুগুলোকে হালকা করে ভাজবো। আলুর দম তো তাই খুব একটা ডিপ ভাজবো না, হালকা হালকা করে ভেজে নেব। বাপরে, পেঁয়াজ এই যে গোল্ডেন ব্রাউন হয়ে এসছে। তো পেঁয়াজগুলো এবার উঠিয়ে নিই। টমেটোগুলো হালকা করে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আলুগুলো ভেজে নিই, খুব হালকা হালকাভাবেই ভাজছি। এবার আলুগুলো তুলে নেব। আলু ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে। তো আমি আলু ভাজাগুলো এবার একে একে তুলে নিই। তো সমস্ত আলুই হালকা করে ভেজে নিয়েছি।
তো এই তেলটার মধ্যে আমি আর একটু তেল দিয়ে দেবো, খুব বেশি দেবো না, অল্প পরিমাণেই দিলাম। দিয়ে তেলটা গরম হোক ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করি। আর হ্যাঁ, যে মশলাটা এই যে ভেজে রেখেছিলাম ওটা ঠান্ডা হয়ে গেছে, তো ওটাকে পেস্ট করে নিয়েছি। তো এবার মশলাটা দিয়ে দেবো। আসলে এইভাবে মশলাটা বানালে কি হয় বলুন তো, বেশি মশলাটা না কষলেও মানে গন্ধটা চলে যায়। তো আমি মশলাটা ভালোভাবে কষে নিই। আর হ্যাঁ, আর এর মধ্যে অল্প একটু পরিমাণে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম, খুব বেশি দেবো না। আদা রসুন পেস্টটা কাঁচা আছে, তো আমাকে খুব ভালোভাবে কষে নিতে হবে, না হলে তো দমের গুষ্টি ষষ্ঠী হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা লোই করা আছে, তো এইভাবে আমি এখন কষে নিই। হ্যাঁ, আর র্যান্ডাম যে মশলাগুলো আছে ওগুলো সবই দিয়ে দেব। এটা ভাজা জিরের গুঁড়ো, ড্রাই রোস্ট। এটা ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আপনারাও আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, না হলে বলবেন না যে আপনি লবণ দেননি। আর লঙ্কার গুঁড়োটা দিও না এখন, কেন কি এখানে কয়েকটা শুকনো লঙ্কা মশলার সঙ্গে বেটে বেটে দিয়ে দিয়েছি। তো আগে ঝালটা টেস্ট করব, তারপরে দেব। অতিরিক্ত ঝাল হয়ে গেলে সেটা আনহেলদি হয়ে যাবে সবার পক্ষে। তো মশলাটা ফুটে যাক। এখানে আমি কিন্তু একটাই জিনিস, হলুদের গুঁড়োর ব্যবহার করব না, আর গুঁড়ো লঙ্কা দেবো না। একটু মশলাটা টেস্ট করে দেখলাম যথেষ্ট ঝাল হয়েছে, তো আমি মশলাটা একটু ভালোভাবে কষে নিই। মশলাটা অলমোস্ট ডান হয়ে গেছে, তো আমি এবার একে আলুগুলো দিয়ে দিই। খুব সাবধানে দিতে হবে, নাহলে ছিটালে বাবারে গা পুড়ে যাবে। আলুগুলো দিয়ে দিয়েছি, তো এবার এই গ্যাসের ফ্লেমটা হাই করে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এবার এর মধ্যে আলুগুলোকে কষিয়ে নেব। দেখা যাক কত দূর কি করতে পারি। দিয়ে একটু নেড়ে দিলাম। এবার একটু গ্যাসটা মানে সিমে করে দেবো, সরি বন্ধ না, একটু সিমে করে দেব। আলু পুরো মশলার মধ্যে কষা হয়ে গেছে, তো এবার একটু জল দিয়ে দেব, খুব অল্প পরিমাণে। এই জলটা দিলে একটু গ্রেভিটা হবে, সবার খেতে সুবিধা হবে। দিয়ে ফুটে গেলেই আমি এটা আলুর দম নামিয়ে নেব। তো আপনারাও প্রত্যেকে এটা ট্রাই করবেন, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা নিজেরা ট্রাই করে তবেই টেস্টটা বুঝতে পারবেন, আমার বলাতে হবে না। যাই হোক, তো এবার এটা একটু ফুটে যাক। আলুর দম তো তৈরি হয়ে গেছে, তো আমি নামানোর আগে অল্প একটু গরম মশলা ছড়িয়ে দেবো। কেন কি গরম মশলা বেশি দেবো না, একটু ঝাল হয়েছে, তো হালকা পাতলা করে একটু জড়িয়ে দিলাম। ছড়িয়ে দিয়ে এই যে একটু নেড়ে নেব, দিয়ে নামিয়ে দেব। চালটা এই যে ধুয়ে একদম শুকিয়ে নিয়েছি, আর ওইদিকে জল গরমটা বসিয়ে দিয়েছি। মনে রাখবেন, যতটুকু চাল নেবেন তার ডবল জল, তাহলে ভাতটা খুব সুন্দর হবে। তো আমি এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ে কিছুটা সাদা তেল দেব, আর কিছুটা বলতে প্রায় 100 গ্রাম মতো ঘি দিয়ে দেব। তেল ঘি গরম হয়ে গেছে, তো আমি প্রথমে পোলাওয়ের জন্য পেঁয়াজটা বেরেস্তা করে তুলে নেব। পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিলাম, আর ওর মধ্যে এই যে চালগুলো দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। না ভাজলে কিন্তু পোলাও একটার গায়ে একটা লেগে যাবে। তো আমি এবার এটাকে ভালোভাবে ভেজে নিই। হ্যাঁ, আর ভাজার সময় এতে কি কি দিচ্ছি সেটাও আপনাদের দেখাই। এটা দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, ওটা লাগেই। আর দিলাম কিছুটা কাঁচা লঙ্কা, লঙ্কাটা যে যেমন খাবে সে সেরকম দিতে পারে। আর দেব কিছুটা গুঁড়ো লঙ্কা, আমাকে এবার একটু ঝাল ঝাল ভীষণ পছন্দ লাগে। আর এই যে এইটুকু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দিলাম। দিয়ে আমি চালটাকে খুব ভালোভাবে নাড়বো মিন্স ভাজা ভাজা করে নেব। তো নাড়তে থাকি এইভাবে। এই যে চালটা ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দরভাবে ফটফট করে ছাড়বে, ততক্ষণ ভাজতে হবে, তাহলে মানে ভাতের গায়ে লেগে যাবে না। তো জল তো ওইদিকে ফুটিয়ে রেখেছি, জলটা দিয়ে দিই। এটা কিন্তু একদম কমপ্লিট ফোটানো জল, আর জলে কয়েকটা মশলা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ফুটিয়ে নিয়েছি। তো কমপ্লিট। এবার চিনিটা দিয়ে দেবো ব্যালেন্স করে, কিন্তু লবণ আর চিনি ব্যালেন্স। তো আমি এইভাবেই তুলে দিচ্ছি, যে কতটা লাগবে সেটা আমি বুঝতে পারবো।
আর তার সঙ্গে দেবো এবার লবণ। সব সময় চিনি বেশি, লবণটা কম, তবে ব্যালেন্সটা ঠিকঠাক হবে। আমি কিন্তু চেক করব তবু আর একবার। আর দিয়ে দেবো কমপ্লিট যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, গরম মশলা, সেইগুলো দিয়ে নাড়িয়ে দেবো। পোলাও প্রায় রেডি হয়ে এসছে। তো আমি যে পেঁয়াজটা করে রেখেছিলাম ওটা এবার ছড়িয়ে দেবো। হ্যাঁ, তার সঙ্গে আরেকটা কথা বলি, এখানে কিছুটা আমি কাজু বাদাম আর কিশমিশ দিয়ে দেবো। তো ওটা দিতে ভুলে গিয়েছি, এক্ষুনি দিয়ে দিচ্ছি ওটা। তো এই যে কিছুটা কাজু দিয়ে দিলাম। তো এটা কভার আপ করতে পারলে খুব ভালো হতো, কিন্তু এইটার আমার কাছে কোনো ঢাকনা নেই। আর এই যে কিশমিশগুলোও দিয়ে দিই একটা। পোলাও এই যে কমপ্লিট হয়ে গেছে, একদম ঝরঝরে তত্তরে পোলাও হয়েছে।